বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়ার 1 বিশ্বের প্রথম এমন যুদ্ধ ছিল যেটার মধ্যে একটা আলাদাই লেভেলের সাফারিংস আর মৃত্যুর সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। এটার ভয়াবহতার অনুমান আমরা এটার থেকেই করতে পারি যে টোটাল নাম্বার অফ ডেথস প্রায় 1,70,00,000-এর কাছাকাছি ছিল। এই যুদ্ধে ব্রিটিশের কলোনি স্পেন, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইউএসএ এর মতন দেশগুলো সামিল ছিল। এটাকে আমরা দ্য গ্রেট ওয়ার, দ্য গ্লোবাল ওয়ার আর এই ওয়ার 2 এন্ড অফ ওয়ার্ল্ড নামেও জেনে থাকি। এরকমটা মানা হয়ে থাকে যে এটা সব থেকে বড় লড়াই, আর আসতে থাকা 50-60 বছরের মধ্যে এমন লড়াই আর হয়তো হবে না। কিন্তু এটা ঠিক 20 বছর পরেই যখন 1939-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন এটার নাম পাল্টে ফেলে ওয়ার্ল্ড ওয়ার 1 রেখে দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু কেন আর কিভাবে হলো, কোন কোন গ্রুপিং কান্ট্রিজ ছিল, আর পুরো আফটারম্যাথে কাকে ব্লেম করা হয় ফর স্টার্টিং ওয়ার্ল্ড ওয়ার 1। কিন্তু তার আগে আমাদের সেই সময় ইতিহাসকে একটু জানতে হবে। বন্ধুরা, 19th সেঞ্চুরির এন্ডে ওয়েস্টার্ন নেশন সিভিলাইজেশনের রেসে সব থেকে আগে ছিল। নতুন নতুন ইনোভেশনের জন্ম হচ্ছিল, যেমন মিলিটারি টেকনোলজি, এয়ারক্রাফট, ফ্যাশন এটসেট্রা। এরই মধ্যে দেশগুলোর নিজেদের মধ্যে ট্রিটি সাইন হচ্ছিল, যেটার হিসাবে একটা কান্ট্রির ওপরে যদি অ্যাটাক হয় তাহলে দ্বিতীয় কান্ট্রি সেটা হেল্প করার জন্য আগে আসবে। অনেক অ্যালায়েন্সেস তৈরি হয়, আর এই অ্যালায়েন্সের ইম্পর্টেন্ট আমরা আগে বুঝবো যে কেমনভাবে এই অ্যালায়েন্সগুলো নেশনকে দুটো গ্রুপে ভাগ করে দেয়। টেরিটরির যদি কথা বলে থাকি তো তাহলে একদিকে ফ্রান্স জার্মানির থেকে আলসাসের লড়াইনের পার্ট ফিরিয়ে নিতে চাইছিল, যেটা ফ্রান্স প্রায় 50 বছর আগে একটা হিউম্যানিটিং ওয়ারে হেরেছিল। তো আরেকদিকে জার্মানি বেশির থেকে বেশি এরিয়া নিজের রুলসের ভেতরে রাখতে চাইছিল। সেখানে গ্রেট ব্রিটেন নিজের নেভাল শিপসগুলোকে মডার্নাইজ করতে ব্যস্ত ছিল। বলকান স্টেটসের নেশন যেমন বুলগেরিয়া 1908 সালে, রোমানিয়া 1808 সালে আর আলবানিয়া 1912 সালে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেছিল, যেই কারণে বাকি দেশগুলোতে ন্যাশনালিজমের ঢেউ চলছিল। সব মিলিয়ে পুরো ইউরোপের সিচুয়েশন আনস্টেবল হয়ে উঠছিল, আর সব দেশ একজন আরেকজনের পিঠ পিছনে অ্যালায়েন্সেস বানানো শুরু করে দিয়েছিল। এইসব ইভেন্ট থেকে আমরা অনুমান করতে পারি যে যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েই উঠছিল। আস্তে আস্তে ওয়ার্ল্ডের মেজর পাওয়ার দুটো গ্রুপে ডিভাইডেড হয়ে যায়। একটা ছিল অ্যালাইড পাওয়ার্স, যেটাতে রাশিয়া, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ইউএসএ আর জাপান ছিল। ইউএসএ 1917 সালে অ্যালাইড পাওয়ার্সকে জয়েন করেছিল। আরেক সাইডে ছিল সেন্ট্রাল পাওয়ার্স, যেটার মধ্যে অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান এম্পায়ার, জার্মানি আর মডার্ন ডে টার্কি মানে অটোমান এম্পায়ার ছিল। এই ক্লিন ব্যাকগ্রাউন্ডের পরে এবার আমরা কথা বলি ওয়ার্ল্ড ওয়ার 1 এর কারণগুলো সম্পর্কে। বন্ধুরা, যদি কারণের কথা বলে থাকি তাহলে 4টে মেন রিজন ছিল ওয়ার্ল্ড ওয়ার 1 এর। প্রথমটা ছিল মিলিটারিজম। নিজেদের মধ্যে আর্মস রেস, মেশিন গানস, ট্যাঙ্কস, বড় আর্মি নেভাল শিপস গোটা বিশ্বকে মিলিটারিরাইজ করছিল। এটাকে সাপোর্ট করছিল ব্রিটেন, ইউএসএ আর জার্মানির ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেস, যেখানে মিলিটারি ইকুইপমেন্টস এর প্রোডাকশন হতো। দ্বিতীয় কারণ ছিল অ্যালায়েন্সের সিস্টেম। 19th সেঞ্চুরিতে ইউরোপিয়ান দেশগুলো নিজেদের মধ্যে অ্যালায়েন্স বানায়। 1882 সালে ট্রিপল অ্যালায়েন্স, যেগুলোর মেম্বার্স কান্ট্রি ছিল জার্মানি, ইটালি আর অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান এম্পায়ার। সিমিলার ভাবে 1904 সালে অন্তেন্তে কর্ডিয়াল নামের একটা অ্যালায়েন্স তৈরি হয়, যেটার মধ্যে ফ্রান্স আর গ্রেট ব্রিটেন ছিল। 1907 সালে এই অ্যালায়েন্স ট্রিপল অ্যালায়েন্সে কনভার্ট হয়ে যায়, যার নিউ মেম্বার হয় রাশিয়া। মিলিটারিজম আর অ্যালায়েন্স সিস্টেমের পরে থার্ড রিজন ছিল এম্পেরিয়ালিজম, যার মানে নিজের নিজের রুলের এরিয়াকে এক্সপ্যান্ড করার দৌড়। সব মেজর পাওয়ার্স রাশিয়া, গ্রেট ব্রিটেন, ইউএসএ এক্সেট্রা এক্সেট্রা নিজের কলোনিগুলোকে এক্সপ্যান্ড করাতে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধুরা, আফ্রিকাতে কলোনাইজেশনের এমন রেস ছিল যে ওটার জন্য হিস্টোরিয়ানরা একটা টার্ম ইউজ করে, স্ক্র্যাম্বল অফ আফ্রিকা। আফ্রিকা সেই সময় আনএক্সপ্লোর ছিল, প্লাস চিপ লেভেলের সোর্স ছিল, আর সাথেই সেখানকার ডায়মন্ড মাইন্সগুলো এম্পেরিয়াল নেশনসের নজরে পড়ে। মাল্টিপল দেশগুলোর ইন্টারেস্ট আফ্রিকাতে হওয়ার কারণে নিজেদের মধ্যে ডিফারেন্সেস বাড়তে থাকে, আর এরপর এদেরকে সলভ করার রাস্তা বের করা হলো, মানে ওয়ার, যুদ্ধ। চার নম্বর রিজন হলো ন্যাশনালিজম।
যেমনটা আমরা প্রথমে দেখেছিলাম যে 19th সেঞ্চুরিতে ন্যাশনালিজমের ঢেউ গোটা ইউরোপ জুড়ে চলছিল। ইন্ডিপেন্ডেন্ট নেশনসগুলো স্বাধীনতার আগের লড়াইকে গ্লোরি অফ ওয়ারের নাম দিচ্ছিল। যুদ্ধকে এভাবে গ্লোরিফাই করা হচ্ছিল যে ব্যাস এটাই শেষ যুদ্ধ, তারপর তো স্বাধীনতা পেয়েই যাব। বল্টিক স্টেটসে ন্যাশনালিজমের ঢেউ নিজের টপে ছিল। বন্ধুরা, এটা ছাড়া ওয়ারের কিছু আরও কারণও ছিল, যেমন রাশিয়া আর অটোমান এম্পায়ারের মধ্যে স্ট্রেট অফ ডারডানিয়ালসকে কন্ট্রোল করার চেষ্টা। স্ট্রেট অফ ডারডানিয়ালস এজেন্সি আর সি অফ মারমারাকে কানেক্ট করে। এটা একটা গেটওয়ে টু দ্য মেডিটেরিয়ান সি ভায়া ব্ল্যাক সি। এটা স্ট্র্যাটেজিক লোকেশন ট্রেডের নজরে অনেকটাই ইম্পর্টেন্ট ছিল। তো এগুলো তো ছিল কিছু ফান্ডামেন্টাল রিজনস, বাট ওয়ারের ইমিডিয়েট কজ কি ছিল, মানে যুদ্ধ শুরু কিভাবে হলো? আসুন জানি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ইমিডিয়েট কারণ। বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ইমিডিয়েট কজ ছিল অস্ট্রেলিয়া হাঙ্গেরিয়ান এম্পায়ারের প্রিন্স আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড আর তার ওয়াইফের মার্ডার। অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার ইউরোপের রাশিয়ার পরে দ্বিতীয় সব থেকে বড় দেশ ছিল। এটার মেম্বার স্টেট ছিল আজকের দিনের ওয়ার্ল্ডের অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইটালি, বসনিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। আর্চডিউক আর ওনার ওয়াইফ সারাগেভেল, যেটা প্রেজেন্টে ক্যাপিটাল বসনিয়া যাত্রা করছিল, আর 28 জুন 1914-তে তাদের উপরে অ্যাটাক হয়। ওনার মার্ডারের পিছনে হাত ছিল বসনিয়ার গার্ভিলো প্রিন্সেপের, যেটা কিনা ব্ল্যাক হ্যান্ড মানে কালো হাত নামের গ্রুপের মেম্বার ছিল। অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের সেই সময় এমনটা মনে হচ্ছিল যে এই মার্ডারের পিছনে সার্বিয়ার হাত রয়েছে, কেন কি ব্ল্যাক হ্যান্ড গ্রুপ সার্বিয়া বেস ছিল। তাই অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান এম্পায়ার জার্মানিকে বলে যে তাদের মনে হয় যে এই মার্ডারের পিছনে সার্বিয়ার হাত রয়েছে, আর এবার আমরা সার্বিয়ার উপরে ওয়ার ডিক্লেয়ার করব। জার্মানি সেটার ফুল সাপোর্ট করে। এমনটা মনে হচ্ছিল যে জার্মানি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল যে তোমরা এগিয়ে যাও আর আমরা তোমাদের পেছনে আছি। এরপর অস্ট্রিয়া হাঙ্গেরি কিছু হিউম্যানিটিক টার্মসের উপরে সার্বিয়ার সাথে এগ্রিমেন্ট করতে চেয়েছিল। সার্বিয়া সেই এগ্রিমেন্ট মেনে নিতে মানা করে দেয়। তারপর মুহূর্তেই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার উপরে ওয়ার ডিক্লেয়ার করে দেয়। বন্ধুরা, এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের শুরুটা হয়েছিল। আসুন এবার আমরা জানি যে শুরুটার দায়ী কোন দেশকে কোন কারণে দেওয়া হয়েছিল। বন্ধুরা, এটা অ্যানালাইজ করা খুব ডিফিকাল্ট যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের জন্য আসল দায়ীকে। কিছু হিস্টোরিয়ান অস্ট্রিয়াকে ব্লেম করে, কেন কি অস্ট্রেলিয়া ওয়ারে প্রথম অ্যাগ্রেসিভ দেশ ছিল যে কিনা সার্বিয়ার এগেনস্টে ওয়ার ডিক্লেয়ার করে। সেখানে কিছু মানুষ রাশিয়াকে ব্লেম করে, কেন কি রাশিয়া প্রথম ছিল যে কিনা ফুল মোবিলাইজেশনের অর্ডার দিয়েছিল। অনেকটা পর্যন্ত এই যুদ্ধের জন্য জার্মানিকেও দায়ী মানা হয়, কারণ যেমনটা আমি প্রথমে বললাম যে জার্মানি যেন অস্ট্রিয়াকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়। জার্মানি অনেকখানি ক্লিয়ার করে দিয়েছিল যে তুমি সামনের থেকে অ্যাটাক করো, পেছন থেকে আমাদের পুরো সাপোর্ট রয়েছে। যদি গ্রেট ব্রিটেনের কথা বলা হয়ে থাকে তাহলে সে ফ্রান্সকে ওপেন সাপোর্ট করে, যেখানে যুদ্ধের আগে আর স্টার্টিংয়ের টাইমে গ্রেট ব্রিটেনের পজিশন আনক্লিয়ার ছিল। তাহলে বন্ধুরা, আমরা এখানে এটা বলতে পারি যে যদি গ্রেট ব্রিটেন এখানে প্রথমেই ফ্রান্সকে নিজের সাপোর্ট ডিক্লেয়ার করে দিত, তাহলে কে জানে হয়তো জার্মানি নিজের আর্মির সাথে মার্চই করতো না, আর যুদ্ধটা শুধুমাত্র ইস্টার্ন ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। যদিও বা যুদ্ধের শুরুটা অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান এম্পায়ার আর সার্বিয়ার লড়াইয়ের সাথে শুরু হয়, বাট কে জানে তাদেরও এটা মনে হতো যে বলকানস ওয়ারের মতো এই ওয়ারও লোকালাইজ থাকবে, কিন্তু এটা এত বড় একটা স্কেলে ডেভেলপ হবে এরকমটা হয়তো কেউই ভাবতে পারেনি। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে এটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছিল। আসুন জানা যাক রিজন ফর এসকেলেশন। সব থেকে প্রথম কারণ অ্যালায়েন্স সিস্টেমকে মানা যেতে পারে, যেটার কারণে ওয়ার ছড়িয়ে পড়েছিল। আমেরিকান ডিপ্লোম্যাট আর হিস্টোরিয়ান জর্জ কেনানের মতে যে 1894 অ্যালায়েন্স যেটা ফ্রান্স আর রাশিয়ার মধ্যে হয়েছিল সেটা ইউরোপের ডেস্টিনিকে সিল করে দিয়েছিল। অ্যালায়েন্সের কারণে একটা মিউচুয়াল সাসপেনশন সিচুয়েশন ইনভলভ হয়ে যেতে থাকছিল দুটো অপোজিং ক্যাম্পের মাঝে। আর একটা সময় এমনটা আসে যেখান থেকে নিজের ফার্দার হিউমিলেশনকে আটকানোর শুধুমাত্র একটাই উপায় ছিল, সেটা হলো যুদ্ধ। এসকেলেশনের দ্বিতীয় কারণ মানা হয়ে থাকতে পারে জার্মানি আর ব্রিটেনের মাঝের নাভেল রেস। জার্মানি এই ব্যাপারে বিশ্বাস করত যে সামুদ্রিক ক্ষমতা অনেকটা ইম্পর্টেন্ট একটা সাকসেসফুল এম্পায়ারকে বিল্ড করার জন্য।
1906 সালে ড্রেডনট ব্যাটেলশিপ সেই সময় সব থেকে অ্যাডভান্স ব্যাটেলশিপগুলোর মধ্যে একটা ছিল। 1914 সালে দুটো দেশই একটা ইকুয়াল ফুটিংয়ে চলে এসেছিল, আর নিজের জাহাজকে একদম সুপিরিয়র প্রমাণ করার জন্য কোনো দেশ কোনো কমতি বাকি রাখেনি। তৃতীয় কারণ, একটা থিওরি দেওয়া হয়ে থাকে যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ইকোনমিক মাস্টারি ডিজায়ারের জন্য লড়া হয়েছিল। জার্মান বিজনেসম্যান আর ক্যাপিটালিস্ট গ্রেট ব্রিটেনের এগেনস্টে যুদ্ধ করতে চাইছিলেন। মার্কসিস্ট হিস্টোরিয়ানের থিওরির ফেভারে, কেন কি এই ওয়ারের পুরো ব্লেম একটা ক্যাপিটালিস্ট সিস্টেমকে দায়ী করা হয়। জার্মান হিস্টোরিয়ান জেরার্ড রিটার মানে যে জার্মানির দ্য স্ক্লাইফেন প্ল্যান অফ 1905-1906 এক্সট্রিমলি রিস্কি ছিল। এই প্ল্যানের হিসাবে জার্মানি ফ্রান্স আর রাশিয়াকে একসাথে হারাতে চাইছিল। এটা ফলাফল যাই হোক না কেন, আমরা বলতে পারি যে এই প্ল্যানটা একটা ডিজাস্টারের শুরু ছিল ফর বোথ জার্মানি অ্যান্ড ইউরোপ। এসকেলেশনের 4 নম্বর কারণ, মিসক্যালকুলেশন মানা হতেই পারে। অস্ট্রিয়ার পার্টে একটা মেজর মিসক্যালকুলেশন এটা ভেবে ফেলা ছিল যে অ্যাটাকের পরে রাশিয়া সার্বিয়াকে সাপোর্ট করবে না, আর একদিকে জার্মানির আনকন্ডিশনাল সাপোর্ট টু অস্ট্রিয়া, যার মধ্যে কেউ এটা ভাবতে পারেনি যে মোবিলাইজেশনের মানে ওয়ারই হবে। মিলিটারি জেনারেলসদের কথা যদি বলা হয়ে থাকে, তাহলে তাদের থেকেও একটা মিসক্যালকুলেশন হয়েছিল যে তাদের মনে হতো যদি তাড়াতাড়ি জিততে হয় তাহলে ফুল ব্লন্ডে ফোর্সের সাথেই মিলবে। বন্ধুরা, এই মিসক্যালকুলেশন এতটা পর্যন্তই ছিল যে অস্ট্রেলিয়ান হিস্টোরিয়ান এলসিএফ টার্নার ওয়ার্ল্ড ওয়ার ওয়ানকে একটা ট্র্যাজেডি অফ মিসক্যালকুলেশন বলে। বন্ধুরা, এইসব দেশের কাণ্ড কারখানা আর কাজে আমরা এটা বলতে পারি যে যুদ্ধের প্রধান কারণ শুধুমাত্র একটাই ছিল, যে বেশির থেকে বেশি টেরিটরি কিংবা জমি নিজের কন্ট্রোলে নেওয়া যাক। কিছু দেশ বেশি অ্যাগ্রেশন দেখিয়ে আনফেয়ার মিন্সেরও ব্যবহার করে, কিন্তু কোথাও না কোথাও সব দেশগুলো গ্রিডি অ্যাক্ট করে। এই কারণে এই ওয়ার সেই সময়ের হিস্ট্রিতে সব থেকে বড় ওয়ার হয়ে ওঠে। এই ওয়ারে না কেবল মিলিটারি আর রেসিয়াল সুপ্রিমেসি রেস্ট লেগেছিল, বরং যেইভাবে সেই টাইমে লিডার্সরা এই সিচুয়েশনকে হ্যান্ডেল করে আর ওয়ার বাড়তেই থাকে, এটাকে অল টাইম ডিজাস্টার লিডারশিপ ফেলিয়ারও বলা যেতে পারে। আজ পর্যন্ত এই প্রথম বিশ্বযুদ্ধের জন্য কে দায়ী সেটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। আসলে এই রকম ডিজাস্টারের জন্য কম বেশি সব দেশই দায়ী। যদি জার্মানি নিজের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য রেসপন্সিবল হয়ে থাকে, তাহলে রাশিয়া বেশির থেকে বেশি আর্মস বিল্ড আপ করার জন্য রেসপন্সিবল ছিল। তাহলে বন্ধুরা, আমরা কাকে ব্লেম করব এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের জন্য? এখানে যে কোনো একটা দেশকে দায়ী মানাটা আনফেয়ার হবে, কেন কি প্রায় সবগুলো দেশেই একজন আরেকজনের এগেনস্টে লড়াই করছিল। আর শেষে এটাই ইম্পর্টেন্ট যে স্টার্ট যেই করুক, সবার নিজের নিজের রোল ছিল টু ব্রিং অ্যাবাউট লার্জ স্কেল ডেভাস্টেশন টু দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান থেকে একটা ম্যাসিভ সোশ্যাল অ্যাফিভাল হয়, কেন কি লক্ষ লক্ষ মহিলা ওয়ার্কফোর্সে এন্টার হয় টু রিপ্লেস মেন, যারা যুদ্ধে গেছিল আর কখনো ফিরেই আসেনি। প্রথম বিশ্বযুদ্ধ স্প্যানিশ ফ্লু অফ 1918-এ স্প্রেড করানোর জন্য রেসপন্সিবল ছিল। এটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট গ্লোবাল প্যান্ডেমিক ছিল, যেটাতে কম করে প্রায় 20 থেকে 50 মিলিয়ন মানুষের প্রাণ গেছিল। অনেক মিলিটারি কনফ্লিক্টের সাথে রিলেটেড টেকনোলজিস যেমন মেশিন গান, ট্যাঙ্কস, এরিয়াল কম্বাট আর রেডিও কমিউনিকেশনের ম্যাসিভ স্কেলের ওপরে ইন্ট্রোডাকশনও ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের টাইমে হয়েছিল। তাহলে বন্ধুরা, সব মিলিয়ে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান একটা এমন ইভেন্ট ছিল যেটা লং টার্ম নেগেটিভ ইম্প্যাক্টস কোনো না কোনো রূপে আজও ভিজিবল রয়েছে। সো আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার 2 এর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে দিন। নেক্সট আসছে ওয়ার্ল্ড ওয়ার 2 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতির খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত।